কাগজের একটা সাধারণ টুকরো, যার এক পাশে আমেরিকার প্রেসিডেন্টের ছবি, আর এক পাশে একটি বাক্য, ইন গড উই ট্রাস্ট। কাগজের এই টুকরোটির ওজন 1 গ্রামেরও কম, কিন্তু এই কাগজের টুকরোটি দিয়ে একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া যায়। দেশের কোটি কোটি সাধারণ মানুষকে এক রাতে সম্পদহীন করে ভাতে মারা যায়। আবার কোনো দেশকে যুদ্ধ ছাড়াই 1 সপ্তাহের মধ্যে দেউলিয়া বানিয়ে দেয়া যায়। এই কাগজের টুকরোটির নাম আমেরিকান ডলার। আসুন একটু গ্লোবাল ফিনান্সিয়াল ক্রোনোলজিতে ঢুকি। 1944 সালে ব্রেটন উডস চুক্তির পর থেকে মার্কিন ডলার বিশ্ব বাণিজ্যের একক এবং অবিসংবাদিত রিজার্ভ কারেন্সি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 2026 সালের আন্তর্জাতিক অর্থনৈতিক ডেটা অনুযায়ী বিশ্বজুড়ে উৎপাদিত সমস্ত খনিজ তেল, সোনা এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 88% লেনদেন সম্পন্ন হয় ডলারে। পৃথিবীর সমস্ত কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে সিংহভাগ বিদেশি মুদ্রার রিজার্ভ জমা থাকে এই ডলারে। আমেরিকা কিন্তু এই অর্থনৈতিক আধিপত্যকে কেবলই একটা বিনিময় মাধ্যম হিসেবে রাখেনি, তারা এই ডলারকে বানিয়েছে তাদের পররাষ্ট্র নীতির সবচেয়ে বড় মারণাস্ত্রে, কাগজের মিসাইল। পুরো পৃথিবীর আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনের যে মূল মেরুদণ্ড, তার নাম সুইফট, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। বেলজিয়াম ভিত্তিক এই সংস্থাটি কাগজে কলমে টেকনিক্যালি একটি নিরপেক্ষ গ্লোবাল কোঅপারেটিভ, কিন্তু এর মূল সার্ভার এবং আইনি নিয়ন্ত্রণ এককভাবে আমেরিকার হাতে। সুইফট সিস্টেম যে কতটা শক্তিশালী এবং এর সিকিউরিটি ফ্রেমওয়ার্ক যে একটি দেশের জন্য জীবনমরণ প্রশ্ন, তা বাংলাদেশিরা হাড়ে হাড়ে টের পেয়েছিল 2016 সালের 4 ফেব্রুয়ারি। সেই কালো রাতে হ্যাকাররা সুইফট নেটওয়ার্কে ভুয়া কোড ব্যবহার করে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে $101 মিলিয়ন চুরি করে এবং তা ফিলিপাইনের ক্যাসিনোতে পাচার করে দেয়। এই মেগা রবারি প্রমাণ করে দেয় সুইফট সিস্টেমের সিকিউরিটি সিস্টেমে কত বড় ফাঁক আছে। এর মেসেজিং লাইনের নিয়ন্ত্রণ যদি হ্যাকারদের হাতে পড়ে, তবে একটি দেশের সেন্ট্রাল ব্যাংক এক রাতে নিঃস্ব হয়ে যেতে পারে। কিন্তু 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর পৃথিবী দেখেছে আরো বড় এক হ্যাকিং। তবে এবার কোনো আন্ডারগ্রাউন্ড হ্যাকার গ্রুপ নয়, আমেরিকা স্বয়ং এই সুইফট সিস্টেমে মিসাইল মেরেছে। তারা রাশিয়ার সমস্ত ব্যাংককে এক রাতে এই সুইফট নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা ব্ল্যাকআউট করে দেয়। শুধু তাই নয়, পশ্চিমা দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে রাশিয়ার গচ্ছিত রাখা $300 বিলিয়ন মার্কিন ফেডারেল ব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়ন বাজেয়াপ্ত করে দেয়। আন্তর্জাতিক অর্থনীতির ইতিহাসে এমন ঘটনা আর নেই। একটি পরমাণু শক্তিধর দেশের রাষ্ট্রীয় তহবিল এভাবে এক কলমের খোঁচায় $300 বিলিয়ন ডাকাতি। পুরো পৃথিবীর জন্য এটা ছিল বিশাল এক রেড সিগন্যাল। চীন, ভারত, ব্রাজিল থেকে শুরু করে বাংলাদেশের মতো দেশগুলো বুঝতে পারে, আজ যদি কোনো কারণে তারা আমেরিকার মতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, তবে কাল তাদের রিজার্ভও একইভাবে এক রাতে ফ্রিজ করে দেওয়া হবে। ডলারকে মিসাইল বানিয়ে আমেরিকার এই নীরব যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব অর্থনীতিতে জন্ম নিয়েছে নতুন এক ধারা, ব্রিক্স, যার উদ্দেশ্য ডি-ডলারাইজেশন, সোজা বাংলায় ডলারের কাগজের মিসাইলের বিরুদ্ধে যুদ্ধ। আমেরিকান কাগজের মিসাইল প্রতিরোধ করার জন্য চীন এবং রাশিয়ার যৌথ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে ব্রিক্স জোট। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ব্লকে সাম্প্রতিক সময়ে যোগ দিয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিগুলো। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা একে বলছেন ব্রিক্স প্লাস। পারচেজিং পাওয়ার প্রায়োরিটি বা পিপিপি অনুযায়ী বৈশ্বিক জিডিপিতে এই ব্রিক্স প্লাস জোটের সম্মিলিত শেয়ার এখন 32.5% ছাড়িয়ে গেছে। আমেরিকার নেতৃত্বে থাকা পশ্চিমা উন্নত দেশগুলোর জোট G7 এর 30%-এর চেয়েও বেশি। সম্পদ কম থাকা সত্ত্বেও আমেরিকা কি করে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি হয়েছিল জানেন? কারণ আমেরিকার ডলার সাম্রাজ্যের সবচেয়ে বড় যে স্তম্ভটি গত 50 বছর ধরে টিকে ছিল, তার নাম পেট্রো ডলার। 1974 সালে
আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং সৌদি আরবের বাদশাহ ফয়সালের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল। চুক্তিটি ছিল আমেরিকা সৌদি রাজপরিবারকে যে কোনো বহিরাগত আক্রমণ থেকে সামরিক সুরক্ষা দেবে, আর এর বিনিময়ে সৌদি আরব পৃথিবীর সমস্ত দেশের কাছে তাদের উৎপাদিত খনিজ তেল শুধুমাত্র মার্কিন ডলারে বিক্রি করবে। সেখান থেকেই জন্ম নেয় পেট্রো ডলার। সৌদি আরব ওপেক দেশগুলোকেও বাধ্য করে ডলারে লেনদেন করতে, ফলে আমেরিকা পেয়ে যায় ইচ্ছামতো ডলার ছাপানোর লাইসেন্স। বিষয়টা একটু বুঝিয়ে বলা যাক। জাপান, জার্মানি, ভারত এবং বাংলাদেশের যদি ফ্যাক্টরি বা গাড়ি চালাতে তেলের প্রয়োজন হয়, তারা তাদের নিজস্ব মুদ্রা দিয়ে তেল কিনতে পারবে না। তেল কিনতে হলে তাদের আগে নিজের সোনা বিক্রি করে মার্কিন ডলার অর্জন করতে হবে। যেহেতু তেল প্রতিদিন কিনতে হয়, তাই পৃথিবীর প্রতিটি দেশ বাধ্য হয়ে তাদের কেন্দ্রীয় ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভ রাখে। আমেরিকার কাজ শুধু কাগজ আর কালি খরচ করে ডলার ছাপিয়ে ফেলা। সেই ডলার নেওয়ার জন্য পুরো পৃথিবী লাইনে দাঁড়িয়ে আছে। ডলারের এই চাহিদা বুঝতে পেরে আমেরিকা ইচ্ছে মতো ডলার ছাপানো শুরু করে দেয়। ভিয়েতনাম যুদ্ধের খরচ চালাতে গিয়ে আমেরিকা তাদের ভল্টে থাকা সোনার পরিমাণের চেয়ে বহুগুণ বেশি ডলার ছাপিয়ে ফেলে। ফ্রান্স এবং জার্মানি যখন এই চালাকি ধরে ফেলে, তারা জাহাজ ভরে ডলার নিয়ে আমেরিকার কাছে এসে বলে, আমাদের ডলার নাও আর আমাদের সোনা ফেরত দাও। তখন আমেরিকার ভল্ট খালি হবার উপক্রম হয়। 1971 সালের 15ই আগস্ট মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন টিভিতে লাইভে এসে ঘোষণা দেন, আজ থেকে আমেরিকা ডলারের বদলে কাউকে কোনো সোনা দেবে না। সেই দিন থেকে ডলারের নতুন নাম হয় ফিয়াট কারেন্সি বা বিশ্বাসভিত্তিক মুদ্রা। কিন্তু যেই মুদ্রার কোনো ব্যাকআপ নেই, সেই মুদ্রাকে কেন মানুষ বিশ্বাস করবে? ঠিক এই জন্যই আমেরিকা সৌদি আরবকে চেপে ধরে পেট্রো ডলার চুক্তি করতে বাধ্য করে। আমেরিকাও পেয়ে যায় আনলিমিটেড ডলার ছাপানোর লাইসেন্স। আমেরিকা যে সোনার হিসাব না করে ডলার ইচ্ছে মতো ছাপে, তার সবচেয়ে বড় প্রমাণ 2020 সালের করোনাকালীন সময়। 2020 সালে করোনা মহামারীর ধাক্কা সামলাতে মার্কিন ফেডারেল রিজার্ভ কোনো সোনা বা তেলের ব্যাকআপ ছাড়াই 6 ট্রিলিয়ন অর্থাৎ 6 লাখ কোটি নতুন ডলার ছাপায়। আমেরিকার ইতিহাসে এত ডলার কখনো একসাথে ছাপা হয়নি। তারা যদি সোনার সমপরিমাণ ছাপাতো, তবে এক রাতে আমেরিকার ভল্টে 6 ট্রিলিয়ন ডলারের সোনা কোত্থেকে আসলো? কোনো সোনা আসেনি। তারা স্রেফ বাতাসের বিশ্বাসের ডলার তৈরি করেছে, আর পুরো পৃথিবীকে এই ডলার ধর্মে বিশ্বাস করতে বাধ্য করেছে। কারণ আপনার কারখানা বা গাড়ির চাকা সচল রাখার জন্য তেল কিনতে হলে আপনার পকেটে ডলার থাকতেই হবে। কিন্তু এই 2025-26 সালে এসে সেই ঐতিহাসিক পেট্রো ডলার চুক্তি আনুষ্ঠানিকভাবে ভেঙে চুরমার হয়ে গেছে। পেট্রো ডলার চুক্তি বাতিল করেছে সৌদি আরব। ওপেক থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। তারা এখন ডলার বাদ দিয়ে চীনের কাছে তেল বিক্রি করছে চীনা মুদ্রা ইউয়ানে, ভারতের কাছে তেল বিক্রি করছে ভারতীয় মুদ্রা রুপিতে। আর রাশিয়া তো সেই 2022 সাল থেকেই তাদের দেশ থেকে ডলার আর ইউরো পুরোপুরি খালি করে দিয়েছে। তার বদলে তাদের ভল্টে রেখেছে খাঁটি সোনা আর চীনা ইউয়ান। এখানে একটা প্রশ্ন আসতে পারে, সুইফট থেকে সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার পর রাশিয়া কিভাবে টিকে আছে? কিভাবে তারা পুরো বিশ্বের সঙ্গে বিলিয়ন ডলারের বাণিজ্য সচল রেখেছে? এর উত্তর আছে এই শতাব্দীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড ফিনান্সিয়াল সিক্রেটের মধ্যে। রাশিয়া সুইফটকে বাইপাস করতে সম্পূর্ণ নিজস্ব একটি মেসেজিং সিস্টেম তৈরি করেছে, যার নাম SPFS, সিস্টেম ফর ট্রান্সফার অফ ফাইন্যান্সিয়াল মেসেজেস। রাশিয়া তার এই স্পপসকে যুক্ত করেছে উত্তর কোরিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং চীনের ব্যাংকিং নেটওয়ার্কের সঙ্গে। পুতিনের রাশিয়া এখন উত্তর কোরিয়া থেকে সস্তায় সামরিক গোলাবারুদ এবং যুদ্ধাস্ত্র আমদানি করছে, যার পেমেন্ট দেয়া হচ্ছে সরাসরি ফিজিক্যাল সোনা এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। অন্যদিকে কাজাখস্তান এবং কিরগিজস্তানকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে রাশিয়া পশ্চিমা হাইটেক মাইক্রোচিপ ও গ্যাজেট চোরা পথে নিজেদের দেশে নিয়ে আসছে। রাশিয়া কাজাখস্তানের সীমান্ত ব্যাংকগুলোর মাধ্যমে রুবল এবং কাজাখস্তানি টেঙ্গে মুদ্রায় LC সেটেল করছে। এই লেনদেনগুলোর কোনো ডেটা বা মেসেজ সুইফটের বেলজিয়াম সার্ভারে পৌঁছায় না। এটি সম্পূর্ণ আলাদা একটা ফিনান্সিয়াল সিস্টেম। পৃথিবীর অন্য দেশগুলো যদি সুইফটের বাইরে গিয়ে রাশিয়ার মতো লেনদেন শুরু করে, তবে আমেরিকা মহা বিপদে পড়বে। ইচ্ছে মতো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ছাপালেও কেউ সেই নোট নেবে না।
আমেরিকার হাইপার ইনফ্লেশন বা মহা মুদ্রাস্ফীতি দেখা দেবে। ডলার মিসাইল তখন বুমেরাং হয়ে আমেরিকাকেই আঘাত করবে। ঠিক এই কাজটাই করতে চাইছে ব্রিক্স। তারা R5 নামে নতুন এক কারেন্সি তৈরি করতে যাচ্ছে। 12 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনের মূল এজেন্ডাই হচ্ছে R5। এখানে বলে রাখি, R5 কোনো সাধারণ কাগজের নোট হবে না। এটা হবে ক্রিপ্টোকারেন্সি বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা CBDC। ব্যাকআপ হিসেবে কোনো দেশের ফাঁপা প্রমিসরি নোট থাকবে না, থাকবে সরাসরি আসল সোনা, রেয়ার আর্থ মেটালস এবং প্রাকৃতিক তেলের ফিজিক্যাল রিজার্ভ। যেখানে আমেরিকার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, থাকবে না সুইফটের মতো কোনো নিষেধাজ্ঞার ভয়। পরাশক্তিদের এই ডলার বনাম ব্রিক্সের মহাযুদ্ধের ঠিক মাঝখানে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রাতিষ্ঠানিকভাবে ব্রিক্স প্লাস জোটের সদস্য পদের জন্য আবেদন করেছে এবং ব্রিক্সের তৈরি করা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDBর শেয়ার হোল্ডার পার্টনার অলরেডি হয়ে গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি তাহলে আমেরিকার পশ্চিমা ব্লক থেকে বেরিয়ে রাশিয়া চীনের ব্লকে ঢুকতে যাচ্ছে? আর যদি তাই হয়, তবে এর পরিণতি কি হতে পারে? বাংলাদেশের সুইফট লেনদেন কি তাহলে চিরতরে বন্ধ হয়ে যাবে? একটু পেছনে ফিরে তাকানো যাক। যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার প্রধান বন্ধু ছিল ভারত, আর ভারতের প্রধান ভরসা ছিল রাশিয়া। রাশিয়া ইন্ডিয়ার ভরসায় বাংলাদেশ ব্রিক্সের দিকে ঝুঁকে গিয়েছিল। 2023 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে তিনি ভাষণও দেন। বাংলাদেশকে ব্রিক্সের সদস্য করার আহ্বান জানান তিনি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শেখ হাসিনার পথেই হাঁটছেন। তিনিও বাংলাদেশকে ব্রিক্সের সদস্য করার আহ্বান জানিয়েছেন। কিন্তু 2024-এর পর বাংলাদেশে ভারত রাশিয়ার চেয়ে আমেরিকার প্রভাব অনেক বেড়েছে। অর্থনৈতিক সমীকরণও একটু দেখা যাক। বাংলাদেশ ব্যাংকের ডেটা অনুযায়ী বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 80%-এরও বেশি আসে তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস থেকে, যার মূল ক্রেতা আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। এই পুরো পেমেন্টটি আসে সুইফটের মাধ্যমে এবং আমেরিকান ডলারে। অন্যদিকে বাংলাদেশ যত কাঁচামাল, তুলা, কাপড় এবং ভারী যন্ত্রপাতি আমদানি করে, তার সিংহভাগ আসে চীন ও ভারত থেকে। বাংলাদেশ যদি আমেরিকার চাপ উপেক্ষা করে ব্রিক্সে যোগ দেয়, তবে আমেরিকা বাংলাদেশকে সুইফট থেকে সরাসরি নিষিদ্ধ করতে পারবে না। কারণ কোনো দেশকে সুইফট থেকে বের করতে হলে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন তো লাগেই, একই সাথে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরও একটা বড় ফ্রেমওয়ার্ক লাগে, যা বাংলাদেশের ক্ষেত্রে প্রায় অসম্ভব। কিন্তু আমেরিকা যে অস্ত্রটি ব্যবহার করবে তা আরো মারাত্মক। সেটা হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অতিরিক্ত শুল্ক আরোপ। এই কাজটা আমেরিকা এর মধ্যে একবার করেও ফেলেছে। সেই শুল্ক থেকে মুক্তির জন্য বাংলাদেশকে আমেরিকার সঙ্গে চুক্তি করতে হয়েছে। এর ফলে আমেরিকায় রপ্তানি করতে এখন 19% পাল্টা শুল্ক দিতে হচ্ছে। এবছরের জানুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হয়েছে। এই অতিরিক্ত শুল্কের কারণে এরই মধ্যে আমেরিকায় গার্মেন্টস রপ্তানি প্রায় 4% কমে গেছে। আর এই 6 মাসেই 27টি কারখানা বন্ধ হয়েছে বাংলাদেশে। শ্রমিক ছাঁটাই হয়েছে 20,000। ট্রাম্প যে 37% পাল্টা শুল্ক বসিয়েছিল, তা যদি কার্যকর থাকতো, তাহলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প পুরোপুরি ধসে যেত, রিজার্ভ কমে যেত, তেল থেকে মেশিন সবকিছু আমদানি ব্যাপকভাবে কমে যেত। অর্থাৎ আমেরিকা চাইলে বাংলাদেশের অর্থনীতিতে বড় বিপর্যয় ঘটিয়ে কিন্তু দিতেই পারে। এই ধ্বংসাত্মক পরিণতি এড়াতেই বাংলাদেশ এখন বিকল্প রাস্তা খুঁজছে। একদিকে চীনের সঙ্গে ইউয়ানে লেনদেন শুরু করেছে, রাশিয়াকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণের কিস্তি ইউয়ানে দিতে চাইছে, আবার আমেরিকাকে খুশি রাখতে চুক্তি সই করছে। বাংলাদেশের হয়েছে কুল রাখি না শ্যাম রাখি অবস্থা। কোনো ব্লকেই সরাসরি ঢুকতে পারছে না। অর্থনীতি এতই নাজুক যে একদিকে সামলাতে গেলে আর একদিকে ঘাটতি দেখা দেয়। শুধু বাংলাদেশই যে এই বিপদে পড়েছে তা কিন্তু নয়। চীনের কথাই যদি ধরি, চীনের সেন্ট্রাল ব্যাংকেই আছে $3.2 ট্রিলিয়ন, যার একটা বড় অংশ আবার আমেরিকার ট্রেজারি বন্ড। অর্থাৎ চীন যে ডলারকে টেক্কা দিতে চাইছে, সেই ডলারের যদি পতন ঘটে, তাহলে তাদের ট্রিলিয়ন ডলারের সম্পদও নাই হয়ে যাবে। এজন্য চীন বা ভারতও আসলে রাতারাতি ডলারকে ধ্বংস করতে চাইছে না, আস্তে আস্তে ডলারের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে চায়। কিন্তু আজ হোক বা কাল হোক, ডলারের যে পতন হবেই, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এই ডলারের উপরে ঈশ্বরের উপরে ট্রাস্ট বা বিশ্বাসের কথা লেখা আছে, কিন্তু বাস্তবে আমেরিকা চায় সবাই ঈশ্বরের মতো আমেরিকাকে মানুক। কিন্তু আগেই বলেছি, বিশ্ব অর্থনীতি আমেরিকার জারিজুরি বুঝে ফেলেছে, সুতরাং তারা ডলারের মধ্যে থাকবে না। কিন্তু বাংলাদেশের বিপদ হলো,
বাংলাদেশ কোথায় যাবে তা বাংলাদেশ নিজেই জানে না, কোনো প্রস্তুতিও নেই। অর্থনীতিবিদরা বলছেন R5 বা ব্রিক্স মুদ্রা চালু হলে ডলারের সাথে যে বিরোধ তৈরি হবে তাতে গ্লোবাল ফিনান্সিয়াল ক্র্যাশ নেমে আসতে পারে। এবছরের শেষে বা আগামী বছরের শুরুতেই এমন বিপর্যয় নেমে আসতে পারে। পরাশক্তিদের এই ফিনান্সিয়াল যুদ্ধের মাঝখানে পড়ে বাংলাদেশের 120 বিলিয়ন ডলারের ভঙ্গুর অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না। সত্যি বলতে কি, খেলাটি এই মুহূর্তে এক চরম বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে।